দর্শক স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ ভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছানোর কথা রয়েছে। শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার গভীর রাতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শুক্রবার সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল 3:50 ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করা হবে। ফ্লাইটটি সন্ধ্যা 6:05 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। গত 12 ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান ওসমান হাদি। ঢাকা মেডিকেল ও এভার কেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গত 15 ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এই উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সাথে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। আপনারা তাতে শরীক হন। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও আয়োজন হবে বিশেষ প্রার্থনার। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এই বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। জুলাই অভ্যুত্থানের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরেই ক্ষোভে উত্তাল হয়েছে গোটা দেশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে ছাত্র জনতা। পতিত আওয়ামী লীগ ও বিদেশি আধিপত্যবাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে স্লোগান দেন জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধারা। ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান তারা। আজ জুমার নামাজের পর দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছেন তারা। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সড়কে নেমেছেন বিভিন্ন ছাত্র সংগঠন ও ডাকসু নেতারাও। রাতে রাজধানীর উত্তরা এবং মিরপুরেও চলে বিক্ষোভ। বন্ধ হয়ে যায় সড়ক। এক পর্যায়ে আগুন দেয়া হয় প্রথম আলো কার্যালয়ে। এর কিছু সময় পর আগুন দেয়া হয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের কার্যালয়ে। দর্শক, রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ের সামনে থেকে এবারে যুক্ত আছেন আমাদের সহকর্মী দিলশাদ অ্যানি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অ্যানি, গতরাতে পত্রিকাটির অফিসে আগুন দেওয়ার পর যে পরিস্থিতি হয়েছে, এরপর এখন আপনি এই মুহূর্তে রয়েছেন সেখানে, সকালবেলা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? নুজহাত, আপনি যেমনটি বলেছেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির যে মৃত্যুর সংবাদ ছড়িয়ে যাওয়ার পর শাহবাগ থেকে শুরু করে বিভিন্ন স্থানেই কিন্তু বিক্ষোভ চলে। সারা রাত পর্যন্ত বিক্ষোভ চলে। আমরা দেখেছি সকালেও কোনো কোনো জায়গায় মিছিল হচ্ছে। তো এই মুহূর্তে যে প্রথম আলো কার্যালয়ের সামনে আছে আমি, যেখানে গত রাতে প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা বলেছেন যে গত রাতে এখানে আগুন দেওয়া হয়। একদল লোক যারা আসে তারা আগুন দেন। এই যে মিছিল যেটি তারা বলেছেন যে শাহবাগ থেকে একটি মিছিল আসে, সেই মিছিল থেকেই মূলত মিছিলে যারা ছিলেন, একদল লোক যারা ছিলেন, বিক্ষুব্ধ জনতা যারা ছিলেন, তারা প্রথম আলো কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। এর কিছুক্ষণ পরে ডেইলি স্টারেও আগুনের ঘটনা ঘটে। তো আজকের যে সকালের যে পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে, তবে আমরা কোথাও
দেখি এখনও হালকা হালকা ধোঁয়া দেখা যাচ্ছে এবং ফায়ার সার্ভিসের যে কর্মকর্তারা যারা আছেন, সদস্য যারা আছেন, তারা এখন পর্যন্ত ঘটনাস্থলে আছেন এবং পানি দিয়ে যে ধোঁয়া বের হচ্ছে যেসব জায়গা থেকে, সেসব স্থানে তারা পানি দিয়ে সেই পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, যদিও আগুন নেই। আর আমরা দেখেছি প্রথম আলো কার্যালয়ের ভেতরে যেসব জিনিস অক্ষত রয়েছে, আসলে সেইভাবে অক্ষত তেমন কিছু নেই, তা আমরা দুই একটা জিনিস দেখি যারা ফায়ার সার্ভিসের সদস্য যারা আছেন তারা সেগুলো বের করে নিয়ে আসছেন। আর এইখানে ফায়ার সার্ভিসের সদস্যরা আছেন, সেই সাথে পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে প্রথম আলো কার্যালয়ের দুই পাশের রাস্তার সামনে পুলিশ ব্যারিকেডের মতো করে দিয়ে তারা নিজেরাই এখানে অবস্থান নিয়েছেন, যাতে আসলে পরবর্তীতে সময়ে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে। আমরা দেখেছি যে সিআইডির একটি টিমও এসেছে ঘটনাস্থলে, তারাও আলামত বা যেসব জিনিসপত্র আছে সেগুলো সংগ্রহ করছেন। আর সবচেয়ে আমরা এখানে বেশি যেটি উপস্থিতি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উৎসুক জনতাদের একটি ভিড় এখানে আছে। তারা এসেছেন, তারা দেখছেন। যদিও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রথম আলোর কার্যালয়ের একেবারে প্রধান সামনে তাদের আসতে দেননি, তারা আশেপাশেই ভিড় করে আছেন। কাজ এখনও চলছে আমরা দেখতে পাচ্ছি। আর সেই সাথে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে যে কারওয়ান বাজারে যে বর্জ্য ব্যবস্থাপনার কাজ করা হয়, আমরা দেখেছি সেই বর্জ্য ব্যবস্থাপনার যে গাড়িটি আছে সেটিও এক পাশে রাখা হয়েছে। আর এই প্রথম আলো কার্যালয়ের সামনের যে অবস্থায় সেই অবস্থায় আসলে আপনাদের আমরা দেখাচ্ছি যে ফায়ার সার্ভিসের সদস্যরা এখনও আছেন। পুরো কার্যালয়ের যেটি আছে ভেতর থেকে এবং বাইরে থেকে তারা এখনও পানি দিচ্ছেন, যাতে যতটুকু ধোঁয়া আসলে দেখা যাচ্ছে সেই যতটুকু ধোঁয়াও যেন না থাকে সেই চেষ্টা করছে তারা। সেজন্য তারা এখনও স্পটে আছেন এবং তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। এবং ধোঁয়া পুরোপুরি যখন নিভে যাবে, ধোঁয়া থাকবে না, তাদের কাজ যখন শেষ হয়ে যাবে, পানির তো এখন তারা ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত আমরা দেখেছি বেশ কয়েকটি পাইপের সহায়তায় কিন্তু এখন পর্যন্ত পুরো কার্যালয়টিতেই পানি দেওয়া হচ্ছে, যাতে পুরোপুরি নির্বাপন হয়। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। দর্শক, প্রথম আলোর কার্যালয়ের সামনে থেকে আমাদের এই মুহূর্তের খবর জানাচ্ছিলেন সহকর্মী দিলশাদ অ্যানি। ওসমান হাদির মৃত্যুর সংবাদ আসার পর ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে সবাইকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। তাদের ফেসবুক পোস্টে বলা হয়, জনগণের বিক্ষোভকে ভিন্ন খাতে প্রবাহের জন্য বিভিন্ন হঠকারী গ্রুপ চেষ্টা করছে। এরা জুলাই বিরোধী, এদের উদ্দেশ্য ভিন্ন। হাদির জন্য বিভাজন নয়, বরং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জনগণের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। আন্দোলনের সম্ভাব্য নাশকতার বিষয়ে সতর্ক বার্তা দেন তিনি বলেন, আন্দোলনের ভেতরে ক্ষোভকে কাজে লাগিয়ে স্যাবোটাজের পরিকল্পনা করা হচ্ছে। প্রথম আলো এবং ডেইলি স্টারে অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, যারা এই কাজ করেছে তারা শরীফ ওসমান হাদি ভাইকে ধারণ করে না। তারা এই আন্দোলন, এই বিক্ষোভকে ভিন্ন দিকে প্রবাহের চেষ্টা করে যাচ্ছে। অবশ্যই প্রথম আলো ডেইলি স্টার নিয়ে আমাদের সমালোচনা রয়েছে। পুরো বাংলাদেশ যখন আজকে ঐক্যবদ্ধ হওয়ার কথা, শরীফ ওসমান হাদির শহীদি মৃত্যুকে ধারণ করে, তখন বাংলাদেশকে আজকে বিভাজিত করার চেষ্টা করা হচ্ছে। পুরো আন্তর্জাতিকভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে এখানে মিডিয়ায় আগুন লাগানো হচ্ছে, এখানে হটকারিতা হচ্ছে। এগুলো যারা করছে তারা খুবই পরিকল্পিতভাবে স্যাবোটেজ করছে এবং আমরা যাতে আন্দোলন গড়ে তুলতে না পারি সেই চেষ্টা চলছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরে ক্ষোভে উত্তাল হয়ে গেছে পুরো দেশ। ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান আন্দোলনকারীরা। আজ জুমার নামাজের পর দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছেন তারা। দর্শক, এই বিষয়ে আমাদেরকে আরও বিস্তারিত জানাতে শাহবাগ থেকে যুক্ত আছেন সহকর্মী হেদায়েত উল্লাহ সীমান্ত। সকাল থেকে শাহবাগ বা আশপাশের এলাকায় কি কোনো ধরনের কর্মসূচি দেখতে পেয়েছেন কিনা দর্শকদের জানাবেন। নুজহাত, গতকালকে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির যে মৃত্যু সংবাদ আসার পরপরই কিন্তু রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। তার আলোকে কিন্তু শাহবাগে গত রাত থেকেই বিক্ষুব্ধ ছাত্র জনতা অবস্থান নিয়েছে। শাহবাগ মোড় অবরোধ করে তারা আন্দোলন করছেন, বিক্ষোভ করছেন। আমরা দেখি সকাল থেকেও এখনও পর্যন্ত সেই আন্দোলনে যারা বিক্ষুব্ধ জনতা অবস্থান করছেন এবং কি বেলা বাড়ার সাথে সাথে সেটি আস্তে আস্তে বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে একেবারে মৎস্য ভবন থেকে শুরু করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং কি পুরো এলাকায় বিক্ষুব্ধ ছাত্র জনতা ছড়িয়ে পড়েছেন। তারা বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে বিক্ষোভ করছেন, মিছিল করছেন। তারা এই ওসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছেন। বলছেন যে সরকারের ব্যর্থতার কারণেই এই যারা হত্যাকারী, মূল পরিকল্পনাকারী, তারা দেশ ছেড়ে পালাতে পেরেছেন। তারা বিক্ষোভ করছেন, তারা আন্দোলন করছেন। তারা বলছেন যে ওসমান হাদিদের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তারা সোচ্চার থাকার কারণে কিন্তু তাকে হত্যা করা হয়েছে। যে হত্যাকারীদের বিচার নিশ্চিত করার তারা দাবি জানাচ্ছেন। তারা এই হত্যার দায় নিয়ে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাকে তারা পদত্যাগের আহ্বান জানাচ্ছেন। তারা বলছেন যে এই মুহূর্তে সারা দেশের আইনশৃঙ্খলা রক্ষা নিশ্চিত করার জন্য এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য তারা এই মুহূর্তে দেশে একটি বিপ্লবী সরকার গঠনের আহ্বান জানাচ্ছেন। তারা আমরা সকাল থেকে দেখেছি তারা বিক্ষোভ করছেন, মিছিল করছেন, তারা স্লোগান দিচ্ছেন যে এই মুহূর্তে এই বিপ্লবী সরকার ছাড়া দেশের যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়। তারা সেই আহ্বান জানাচ্ছেন। আপনি জানেন যে ওসমান হাদি সিঙ্গাপুরে যে মৃত্যুবরণ করেছেন, সেই ওসমান হাদিকে আজই অর্থাৎ বিকেল 6:30-6:30 দিকে হয় বাংলাদেশে আনা হবে। তারপরেই তার জানাজা এবং কি কোথায় তাকে কবরস্থ করা হবে সেই সিদ্ধান্ত হবে। তবে এর আগে সিঙ্গাপুরে একটি জানাজা হওয়ার কথা রয়েছে। সেই জানাজা হওয়ার পরেই বিকেলে সেই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে বাংলাদেশে আনা হবে। সে আনার পরেই সিদ্ধান্ত হবে তার পরবর্তী অবস্থা এবং কোথায় জানাজা হবে, কোথায় তাকে মাটি দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত হবে। আমি যদি আপনাকে একটু বলতে চাই, সারা দেশেই এই বিক্ষুব্ধ ছাত্র জনতা উত্তপ্ত হয়ে পড়েছে ওসমান হাদির মৃত্যু সংবাদের পরেই। অর্থাৎ যে ওসমান হাদি এই বাংলাদেশে যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের একটি অগ্রনায়ক ছিল ওসমান হাদি এবং কি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন সবসময়। আমরা দেখেছি যে একেবারে ওসমান হাদি মৃত্যুর সংবাদ পরে কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে সারা দেশের যে বিক্ষুব্ধ জনতা তারা প্রতিবাদ জানাচ্ছেন যে ওসমান হাদির যে যারা হত্যাকারী, মূল পরিকল্পনাকারী এবং কি যারা তাকে গুলি করে পালিয়েছেন তাদেরকে বাংলাদেশে এনে বিচারের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আহ্বান জানাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে শাহবাগে আস্তে আস্তে বেলা যতই বাড়ছে ততই কি বিক্ষুব্ধ ছাত্র জনতা জড়ো হচ্ছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন। অর্থাৎ আজকে জুমার নামাজের পরেই সারা দেশে বিক্ষোভ কর্মসূচি তারা পালন করবেন। পাশাপাশি এই শাহবাগে তারা অবস্থান একেবারে তারা লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন যে ওসমান হাদির যারা হত্যাকারী তাদেরকে আইনের আওতায় আনার জন্য। পাশাপাশি সরকারের কাছে তারা আহ্বান জানাচ্ছেন এই ওসমান হাদির যতক্ষণ পর্যন্ত বিচার না হবে তারা এই রাজপথ ছাড়বে না। অর্থাৎ যে স্বরাষ্ট্র উপদেষ্টার যে পদত্যাগ তারা বারবার দাবি জানিয়ে আসছেন। নুজহাতে বলা চলে যে এই শাহবাগে পুরো এলাকায় এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বিভিন্ন স্থাপনায় আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর উপস্থিতি আমরা লক্ষ্য করেছি যে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। নুজহাতে এ ছিল আমার কাছে শাহবাগ থেকে ছাত্র জনতার বিক্ষোভের সর্বশেষ। দর্শক, রাজধানীর শাহবাগ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী হেদায়েত উল্লাহ সীমান্ত। জুলাই গণঅভ্যুত্থান ও পরবর্তীতে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে হওয়া আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখে ইনকিলাব মঞ্চ। এতে অনন্য ভূমিকা রেখে ধীরে ধীরে তরুণ নেতৃত্বের কাতারে জায়গা করে নেন ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র। তার বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়। বলেছি যে আমার সন্তানের এখন বয়স 7 মাস, আল্লাহ আমাকে নিয়ে গেলে
ওকে যেন ওভাবে প্রস্তুত করা হয় যে এই দখলদারিত্বের বিরুদ্ধে লড়তে হবে। আল্লাহ ওকে যদি বড় করে ওর সন্তানও দখলদারিত্বের বিরুদ্ধে লড়বে, এই স্পিরিট যেন ওকে দেওয়া হয়, এটা আমি জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে যেসব তরুণ দ্রুত আলোচনায় উঠে এসেছেন তাদের অন্যতম একজন শরীফ ওসমান হাদী, যিনি ওসমান হাদী নামেই পরিচিত। এই নির্বাচন, এই গণতন্ত্র যত ভালো হোক, যদি আমার শত্রু ভারত সেই কথা বলে, চক্ষু বন্ধ করে বলতে পারি এই জিনিস বাংলাদেশের জন্য ভালো নয়, ভালো নয়, ভালো নয়। আন্দোলন, বক্তৃতা আর স্পষ্ট রাজনৈতিক অবস্থানের মাধ্যমে খুব অল্প সময়েই তিনি নিজেকে তুলে ধরেছেন। নির্বাচন লাগবে, কিন্তু সেই নির্বাচনের জন্য আপনার এজেন্সির সাথে কথা মিলিয়ে, ভারতের তালে তাল মিলিয়ে আপনারা যদি নির্বাচন কথা বলেন, আমরা সেটা সন্দেহের চোখে দেখবই। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় এক ধর্মভীরু মুসলিম পরিবারে ওসমান হাদীর জন্ম। বাবা ছিলেন মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় ইমাম। 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট হাদী শৈশবেই পেয়েছেন ধর্মীয় ও সামাজিক শৃঙ্খলার শিক্ষা। মাদ্রাসা শিক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি। এখানেই রাজনীতি নিয়ে তার ভাবনার বিস্তার। ঢাকার রামপুরায় বসবাস শুরু করে জুলাই আন্দোলনের মাঠ পর্যায়ে যুক্ত হন হাদী। রামপুরা এলাকার সমন্বয়ক হিসেবে সংগঠনের দায়িত্বও পালন করেন। জুলাই আন্দোলনের অভিজ্ঞতা থেকেই গড়ে ওঠে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির লক্ষ্য আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন। এই জনতাই আমাদের কর্মী হয়ে উঠবে, কারণ এত কর্মী পাবো, সেই পয়সা পাবো কই? কর্মী লাগবে না, আমাদের লাগবে সমর্থন, জনতা এবং ভালোবাসা। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থান ও পরবর্তী সময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে হওয়া আন্দোলনে ইনকিলাব মঞ্চ সক্রিয় ভূমিকা রাখে। ধীরে ধীরে তরুণ নেতৃত্বের কাতারে জায়গা করে নেন হাদী। 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি। পাশাপাশি শুরু করেন গণসংযোগ। তফসিল ঘোষণার পরের দিন 18 ডিসেম্বর জুমার নামাজের পর পল্টনের বিজয়নগরে গুলিবিদ্ধ হন ওসমান হাদী। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে এভারকেয়ার হয়ে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিঙ্গাপুরে। শিমুল বাশার, দীপ্ত বার্তা কক্ষ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর মৃত্যুকে কেন্দ্র করে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনার রাজীব রঞ্জনের বাসভবনে হামলার চেষ্টা করেছে একদল লোক। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন পুলিশ সদস্য সহ এক আন্দোলনকারী আহত হন। ঘটনাস্থল থেকে 12 জনকে আটক করেছে পুলিশ। গতরাত 1:30টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন এবং হাই কমিশনারের সাথে সাক্ষাৎ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ। তিনি জানান, ভারতীয় সহকারী হাই কমিশনার বাসভবনেই ছিলেন। বিক্ষোভকারীরা বাসভবন লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ কমিশনার আরও জানান, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার। ইট পাটকেল 2-1টা যখন মারা শুরু হয়েছে তখনই আমার ফোর্স সাথে সাথে অফিসাররা ইন্টারভিন করে, স্টান গ্রেনেড এবং আপনার টিয়ার গ্যাস এগুলো করে সাথে সাথে এটাকে ডিসপার্স করে দেয় এবং ঘটনাস্থল থেকে প্রায় 12 জন লোককে তারা ধরে, গ্রেপ্তার করে। এবং আমাকে যেটা বলা হয়েছে যে এই যে সেকেন্ড গ্রুপ যেটা এসে এখানে কিছু কয়েকটা ইট পাটকেল ছুঁড়েছিল, এই যে গ্রুপটাকে মোবিলাইজ করার জন্য যে লিডার যে ছিল অর্গানাইজার, সেও অ্যারেস্ট হয়েছে। দর্শক, এবারে জানিয়ে দিচ্ছি খেলার খবর। অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুবাইয়ে ম্যাচটি শুরু হবে বেলা 11টায়। বি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে ওঠে বাংলাদেশের যুবারা। এবারের আসরে দারুণ শুরু করে টানা 3 ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। এবার সেমিফাইনালের লড়াইয়েও পাকিস্তানকে হারাতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। বিপরীতে এই গ্রুপ থেকে রানার্স আপ হয়ে সেমিফাইনালে ওঠে পাকিস্তান। দিনের একই সময়ে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।